আসসালামু আলাইকুম। আমরা ইন্টিগ্রেশনের একটা লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা থিওরি দেখব এবং এরপরে বইয়ের ম্যাথ এবং তারপরে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো দেখব। তো ইন্টিগ্রেশন শুরু করার আগেই আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের ইন্টিগ্রেশনটার দরকার কেন। আচ্ছা, এই ক্লাসগুলা যারা মানে ইন্টিগ্রেশন প্রথম শিখতে যাচ্ছে তাদের জন্য বেশি হেল্পফুল হবে। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ডাইরেক্ট কোশ্চেন ব্যাংকের যে সলভিং ক্লাসগুলো হবে তুমি সেগুলো দেখবা। আর এগুলাতে কোনো যদি কনসেপ্টে কোনো সমস্যা থাকে তাহলে এই শুরুর ক্লাসগুলো তুমি দেখতে পারো। তো প্রথমে আমরা এটুকু বুঝবো যে আমাদের ইন্টিগ্রেশনটা দরকার কেন। ইন্টিগ্রেশন আমরা শিখি মূলত কোনো একটা এরিয়া বের করার জন্য। যেরকম আমরা ছোটোবেলা থেকে এই একটা সার্কেলের সাথে পরিচিত, তো এই সার্কেলের আমরা ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার। কিন্তু তোমার কি কখনো মনে হয়েছে যে এই ক্ষেত্রফলটা আমরা কোথা থেকে পাচ্ছি? মানে হ্যাঁ, এটা আমরা ছোটো থেকেই মুখস্থ করে আসছি, বাট এটা আসে কোথা থেকে? এরকম অনেক শেপ আছে, যে এরকম একটা শেপ, এই শেপগুলো আমাদের পরিচিত। তোমাকে এই শেপগুলোর যদি আমি এখন ক্ষেত্রফল বের করতে বলি, তুমি বলে দিতে পারবা যে এর ক্ষেত্রফল এক্স ওয়াই। বাট তোমাকে যদি আমি এখন একটা অপরিচিত শেপ দিই, তো এই অপরিচিত শেপে তুমি আর ক্ষেত্রফল বলতে পারবে না, কেননা এটা তুমি শিখো নি। তো এইটার এই ফর্মুলাটা কিভাবে আসলো, এইটার ফর্মুলাটা কিভাবে আসলো, আর এই ধরনের ভিন্ন রকম কোনো শেপের আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, এই সমস্ত উত্তর ইন্টিগ্রেশনে আছে। তো এটা একটা সাপোজ ফাংশন, তো এই ফাংশনটার যদি আমরা গ্রাফে আঁকি, ধরে নিচ্ছি যে ফাংশনটা আঁকলে এরকম কিছু একটা হবে, এই ফাংশনটা, এই ফাংশনের উপর একটা বিন্দু ধরতেছি, এই বিন্দুটা ধরে নিচ্ছি এক্স ওয়াই। এটা একটা ফাংশনের উপর বিন্দু এক্স ওয়াই, এর মানে বলতে চাচ্ছি আমি এতটুকু পর্যন্ত এক্স, আর এতটুকু ওয়াই। ঠিক আছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। এখন আমি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে চাই। কিন্তু এই অংশটুকুর আমি ক্ষেত্রফল বের করতে চাই, বাট এইরকম কোনো শেপের ক্ষেত্রফল বের করার আমার কাছে কোনো ফর্মুলা নাই, আমি শিখিনি। তো এই টাইপের কেসের জন্যই আমার মূলত ইন্টিগ্রেশন। তো এখন আমরা কি করতে পারি, এখানে ইন্টিগ্রেশনটা আমাদেরকে কীভাবে হেল্প করবে সেটা বুঝি। তো এখানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে যেরকম এরকম একটা গ্রাফ হোক বা যে কোনো একটা গ্রাফ হোক, বক্ররেখা হোক, সেটাকে যদি আমি খুবই ছোট পরিমাণে কাটি, এরকম একটা কার্ভকেও যদি আমি খুবই ছোট পরিমাণে কাটি, এইটুকুকে একটা সরল রেখা বিবেচনা করা যায়। তো এইখানেও বা এই যে এই জায়গাটাতেও এই সেম লজিকই আমরা খাটাবো, যে এইটাকে একটা ছোট্ট ডিএক্স পরিমাণ আমরা কাটবো। ছোট্ট ডিএক্স পরিমাণ কাটে এটাকে একটা সরল রেখা বিবেচনা করব। এটাকে যদি আমরা একটা সরল রেখা বিবেচনা করি, তখন আমাদের এই শেপটা আসা যাচ্ছে কীরকম, এটা একটা আয়ত হিসাবে বিবেচনা করা যায়, খুবই ছোট আর কি। মানে এই জিনিসটা তখন একটা এরকম হয়ে যাচ্ছে, যদি এটাকে একটু বড় করে দেখি। তো এইরকম জিনিসের তো আমরা ক্ষেত্রফল জানি, আমাদের কাছে ফর্মুলাই ছিল যে এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তো এটাকে আমরা এক্স ওয়াই বলে দিতাম। তো এইটাকে আমরা কাটছি কীভাবে, ডিএক্স হিসাবে। এই ছোট্ট এই স্লাইডটাকে আমরা বলতেছি ডিএক্স, আর এইটাকে আমরা বলতেছি, কোটিটাকে বলতেছি ওয়াই। তো এই ওয়াই সমান সমান আবার এফ অফ এক্স লেখা যায়। তো এই সামগ্রিকভাবে এই স্লাইডটার তাহলে ক্ষেত্রফল কত? এই স্লাইডটার ক্ষেত্রফল তাহলে হচ্ছে
এফ অফ এক্স ইন্টু ডিএক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এইটাই হলো আমাদের ইন্টিগ্রেশন। এই ক্ষেত্রফল ফাংশনটা আমরা যে পেলাম, এটাই হলো আমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট, যে এখানে আমরা খুবই স্লাইড করে কাটবো, কাটার পর ওইটুকুকে একটা সরলরেখায় বিবেচনা করব, তাহলে এটা একটা, এই স্লাইডটার ক্ষেত্রফল আমাদের পরিচিত সূত্রের মাধ্যমে আমরা আনতে পারবো। তো এখানে কনসেপ্টটা হচ্ছে যে আমরা কোনো একটা এরকম কার্ভকে অসংখ্য, বা এটা এইভাবে না চিন্তা করে এইভাবে চিন্তা করো, এটা একটা কার্ভ, এই কার্ভটাকে আমরা অনেকগুলো ডিএক্স ডিএক্স করে কাটবো, ছোট ছোট ডিএক্স, এরকম এরকম করে কাটলাম, আর পুরাটা হলো আমার এক্স, পুরো জিনিসটা হচ্ছে আমার সামগ্রিকটা হচ্ছে এক্স। তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, যে ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স ডট 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 সবগুলা মিলে হচ্ছে আমার এক্স। তো এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে ডিনোট করি, যে একটা সামেশন ডিএক্স সমান সমান হচ্ছে এক্স। এত দূর পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই সামেশনটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে চলে আসলে এই সামেশনটার এসটাকে আমরা এইভাবে প্রকাশ করি, আর কিছুই না। এটা যা মিন করতো এখন এইটা তা মিন করবে, একই জিনিস। তো এটাকে আমরা এখন এইভাবে লিখব, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রেশনের যে ফরম্যাটটা আমাদের চলে আসছে। তো ইন্টিগ্রেশন বলতে তাহলে কি বোঝাচ্ছে, যে এইভাবে অসংখ্য স্লাইডকে এখানে কাটা হয়েছে, এই পুরা ক্ষেত্রফলটা তো আমরা বের করতে পারবো না, তো এটাকে আমরা এই অসংখ্য ছোট ছোট স্লাইড হিসেবে বিবেচনা করে প্রতিটা স্লাইডের বের করে যোগ করে দিয়ে পুরাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এইরকম করে এক একটা স্লাইডের ক্ষেত্রফল বের করে পুরাটার সামেশন, পুরা এই ইন্টিগ্রেশন দেওয়া মানে এই সবগুলো স্লাইডের আমি সামেশন নিচ্ছি, নেওয়ার মাধ্যমে আমরা এই পুরা এরিয়াটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। এইটাই হলো আমাদের ইন্টিগ্রেশনের মেইন কনসেপ্ট। এখন ফার্দার আমরা যখন ম্যাথগুলো করব তখন তোমার সব ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে এই জিনিসটার সাথে ডিল করব। ইন্টিগ্রেশনের আবার দুইটা ভাগ আছে। ইন্টিগ্রেশনের দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল, আরেকটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এটা দ্বারা বোঝাচ্ছি আমি নির্দিষ্ট যোগজ, এইটাকে বলা হয়, এটার বাংলা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, আর এটার বাংলা হচ্ছে নির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ বলতে বোঝাচ্ছি আমি, মানে এটা হলো এরকমভাবে আমরা যেটা তখন দেখলাম, এবার এখানে কোনো লিমিট থাকবে না। মানে এখানে এটার বিষয়টা হচ্ছে যে এই যে আমরা গ্রাফটা নিয়ে কাজ করতেছি, এই গ্রাফটার মধ্যে কত থেকে কত বিন্দুর মধ্যে আমি ক্ষেত্রফলটা চাচ্ছি এটা ডিফাইন করা নাই আর কি। সেই ক্ষেত্রে আমরা এই ইনডিফিনিট ইন্টিগ্রাল করি, মানে এই ক্ষেত্রে কোনো লিমিট দেওয়া নেই। আর ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে হচ্ছে একদম বলা আছে যে 0 থেকে 5 পর্যন্ত, মানে তোমার কাছে একটা মান আছে, সামথিং লিমিট আছে, তোমার এই ইন্টিগ্রাল যে তুমি করতেছো এখানে বলা আছে 0 থেকে 5। এটা হচ্ছে আমার ডেফিনিট ইন্টিগ্রাল, আর এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো এই দুইটার মধ্যে তফাৎ আছে। এটা হচ্ছে একদম মেইন অ্যাপ্লিকেশন। লাস্টের চ্যাপ্টারগুলোতে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল শিখব। প্রথমে আমাদেরকে আগে ইনডেফিনিট ইন্টিগ্রাল শেখা লাগবে, তো আমরা প্রথমে আগে এটা নিয়ে শিখব। ইন্টিগ্রালের মধ্যে আবার একটা স্পেশাল কনস্ট্যান্ট আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আমরা সি দ্বারা প্রকাশ করি। তো এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটার আমার দরকার কেন হচ্ছে সেটা আগে আমাদেরকে বুঝতে লাগবে। এটা বোঝার জন্য আমাদেরকে একটা ফাংশন নিতে লাগবে, যে y ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়,
এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা হবে 2x dx, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাই। আবার এই যেটা অ্যান্সার আমি পাচ্ছি, এই অ্যান্সারটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি, এই অ্যান্সারটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি ফেরত পাবো? এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আবার ফেরত এক্স স্কোয়ার পাবো। ইন্টিগ্রেশনটা কীভাবে হচ্ছে সেটা আমরা শিখতেছি, বাট আপাতত বিশ্বাস রাখো ইন্টিগ্রেশন করলে আমরা এক্স স্কোয়ার পাবো। তো এখানে ঘটনা যেটা ঘটে যে কোনো একটা ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাকে ইন্টিগ্রেশন করলে আমি ফেরত আবার সেই আমার ফাংশনটা ফেরত পাবো। তো আমি এখন এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটো অপোজিট প্রসেস। তো এখানে এখন সমস্যা হচ্ছে যে এটা একটা ফাংশন আমরা নিচ্ছি y = x স্কোয়ার, এটা y = x স্কোয়ার প্লাস 0 লেখাও যা কথা, y = x স্কোয়ার লেখাও তো তাই কথা, এটা একই কথা। তো এখানে আমরা আরও কিছু ফাংশন নিই, y = x স্কোয়ার প্লাস 3, y = 7, মানে র্যান্ডম কিছু নিলাম। এখানে মনে করো আরও আছে, আমি কয়েকটার জন্যই দেখাই দিচ্ছি জাস্ট। এখন কথা হচ্ছে এগুলাকে আমি এখন ডিফারেন্সিয়েট করি, এদের যে কাউকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি কি পাবো? আমি 2xই পাবো, এদের যে কাউকে যদি আমি ডিফারেন্সিয়েট করি। তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি তাহলে তো আমি ফেরত পাওয়ার কথা। যেই এখন আমি এখানে ফেরত কোনটা পাবো? এইটা না এইটা না এইটা না এইটা না আর অন্য কিছু যদি লিখতাম তো সেগুলা, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এখন আমাকে ফেরত কোনটা দেবে? ইন্টিগ্রেশন করি এটাকে, আমরা এক্স স্কোয়ার ফেরত পাবো, অর্থাৎ এইটা ফেরত পাচ্ছি জাস্ট। বা তুমি একটা জিনিস প্যাটার্ন লক্ষ্য করো, প্রতিটার জাস্ট এই ভেরিয়েবল পার্টটুকু আমরা ফেরত পাচ্ছি, কনস্ট্যান্ট পার্টটুকু বলতে পারতেছে না। ইন্টিগ্রেশন যখন আমরা করতেছি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, মানে অনির্দিষ্ট জগৎ যেখানে লিমিট নাই, সেই ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন সেই জিনিসটা শুধু আমাদেরকে ভেরিয়েবলের পার্টটুকুই বলতে পারে, কনস্ট্যান্ট কত ছিল ফাংশনে অ্যাড করা সেটা আমাদেরকে বলতে পারে না। এর জন্য আমরা যেটা করবো এখানে একটা প্লাস সি অ্যাড করে দেবো সবসময়, এটা না লিখলে ভুল হবে। তো আমরা যখনই ইনডিফিনিট ইন্টিগ্রেশন করব, অর্থাৎ লিমিট যখন থাকবে না, তখন ফাংশনের অ্যান্সারটা বের করার পর প্লাস সি দিয়ে একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিই। এটা অ্যাড করার মানে আমি এটাই বুঝাই যে এখানে কিছু একটা কনস্ট্যান্ট ছিল, যে কনস্ট্যান্টটার মান হচ্ছে সি। আর আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রেশন শিখব, ডেফিনিট ইন্টিগ্রেশনের সময় যেটা হবে যে আমার লিমিটের মান সহ দিয়ে দিবে, মানে লিমিট বসানো থাকলে এই সি এর মান সহ পাবো। এখানে কনস্ট্যান্ট 7 ছিল না 3 ছিল না 0 ছিল, সেই কনস্ট্যান্টের মান সহ আমি পেয়ে যাব। ইন্টিগ্রেশন করব এখন আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট কেন লাগে সেটা বুঝছি। এখন আমরা একটা একটা করে সিম্পল সূত্র শিখবো এবং সেটার ম্যাথও দেখব। তো ইনডিফিনিট ইন্টিগ্রেশনের প্রথম যেটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx, xn+1 নিচে n+1। ওকে, এই সূত্রটা আমরা সবসময় ইউজ করতে পারবো, জাস্ট একটা ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে কখন? যখন n এর ভ্যালু -1 হবে। এই n এর ভ্যালু যদি -1 হয় সেক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য না। এই সূত্র তখন প্রযোজ্য না কেন? এর কারণ হচ্ছে এখানে যদি n এর ভ্যালু -1 হয় তাহলে এই নিচের পার্টটুকু 0 হয়ে যাচ্ছে, আর 0 আমরা জানি অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত কোনো কিছু তো নিচে রাখা যাবে না, এর ফলে আমরা n এর মান -1 হলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। এটা দ্বারা আমি এটাই বুঝাচ্ছি যে সাপোজ এটা যদি এক্স স্কোয়ার হয়, আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করতে চাই তাহলে আমাদের কত হবে? এক্স, ওই ডিফারেন্সিয়েশনে যেরকম কনসেপ্ট ছিল এখানেও এরকম। এই সূত্রটা দেখিও না, তুমি নর্মালি চিন্তা করো 2 এর মান 1 বাড়াবো 3, নিচে 2 এর মান 1 বাড়াবো 3, প্লাস সি দিতে ভুলবা না। এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে? 2 + 1
3, নিচে 2 + 1 3। ঠিক আছে, এটা হলো আমার অ্যান্সার। আর এখানে আমি যেটা বলতেছি এখন সেটা দেখো, কখনো যদি এরকম হয় যে এক্সের উপর ইনভার্স 1 dx এইভাবে এইটা আসছে, অথবা এইভাবেও থাকতে পারে যে ইন্টিগ্রেশন 1/x, এই দুটো তো একই কথা। তো সেই ক্ষেত্রে তুমি কখনো এই সূত্র অ্যাপ্লিকেবল না আর কি, সেই ক্ষেত্রে তুমি এই সূত্র দিয়ে করতেও পারবা না, কেননা নিচে অসংজ্ঞায়িত চলে আসবে। তো এটার জন্য একটা আলাদা সূত্র আছে, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের 2 নম্বর সূত্র। ইন্টিগ্রেশনের 2 নম্বর সূত্র হচ্ছে 1/x dx ইজ ইকুয়াল ln x প্লাস সি। এখানেও প্লাস সি আছে, আমি লিখি নেই জায়গারভাবে, বাট প্লাস সি তো সবসময়ই হবে। এটা আমি হয়তো কোনোটাতে যদি মিসও করি তুমি বুঝে নিবা যে যদি ইনডিফিনিট ইন্টিগ্রেশন হয়, লিমিট না থাকে, সেক্ষেত্রে সবসময় লাস্টে একটা প্লাস সি হবে, এটা ফর শিওর। আচ্ছা, আমরা এতটুকু পার্ট দেখে বুঝতেছি এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখলেও কোনো দোষ হবে না, এটা একই জিনিস, এগুলা একই জিনিস, যে এই ডিএক্সটাকে উপরে চড়ায় দেওয়া যাবে, এটা একই জিনিস, আলাদা কিছু না। তো এখানে আরও কিছু ব্যাপার আছে। আমরা তাহলে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের 2টা সূত্র শিখলাম, এইটা 1 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। ইনডিফিনিট ইন্টিগ্রেশনের এটা হচ্ছে প্রথম সূত্র। আমরা এই সূত্রটা নিয়ে এখন একটু দেখি কি করা যায়। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন এখানে ঘটনা হচ্ছে, এই সূত্রটা অনেক সিম্পল, বাট এখানে একটু জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এন এর ভিতরে যেটা আছে ডি এর পরেও সেটা আছে। এই জিনিসটা এইভাবে বুঝো যে এটা যদি এটা একটা ফাংশন যদি হয় এবং এর উপর পাওয়ার যদি এন হয়, আর তুমি যদি ডি এর ভিতরেও সেই ফাংশনটাকে আনতে পারো কোনোভাবে, ডি এখানে এন এর নিচে যা আছে সেটাকে যদি তুমি ডি এর ভিতরেও আনতে পারো, সেক্ষেত্রে তুমি এই সূত্রটাকে ডাইরেক্ট ইউজ করতে পারবা। ঠিক আছে, তুমি একদম ডাইরেক্ট ইউজ করতে পারবা। আচ্ছা, এটা দ্বারা আমি যেটা বুঝাইলাম সেটা আমি ক্লিয়ার করি, জিনিসটা রাখে দিই। এখানে সাপোজ এটা একটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, আমাদের এটা একদম ফরম্যাটেই আছে, এখানে এক্স, এটা এন, ডি এর পরেও এক্স, তাহলে এটা একদম ডাইরেক্ট করা যাবে। কি করা যাবে, এক্স 2 এর এখানে 1 বাড়াবো, 2 এর পাওয়ার 1 বাড়াবো 3, নিচে 2 + 1 3 প্লাস সি, শেষ, অঙ্ক শেষ। বাট এইবার আমরা একটু অন্যরকম দেখব, সেটা হচ্ছে এটা যদি এক্স না থাকে, এক্স প্লাস বি থাকে, আর পাওয়ার যদি 2 থাকে, সেক্ষেত্রে ডি এর পরেও যদি এক্স প্লাস বি থাকে, ঠিক আছে, তাহলে তুমি ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। ডাইরেক্ট সূত্র বলতে একদম ডাইরেক্ট এক্স প্লাস বি, 2 এর পাওয়ার 1 বাড়াবো 3, নিচে 3, শেষ, একদম ডাইরেক্ট। সিটা আমি লিখতেছি না। বাট প্রবলেম হবে তখন যখন প্রবলেমটা হবে কখন, যখন তোমার এখানে এক্স প্লাস বি আছে আর ডি এর পরে এক্স আছে। এখন তুমি কিন্তু ফাট করে এই সূত্রটা ইউজ করতে পারবে না, কেননা ফাংশন একটা এখানে আলাদা, ডি এর পরে তো শুধু এক্স। তো এখন এটাকে তোমাকে এই তোমার ম্যাক্সিমাম অঙ্ক এইরকমই থাকবে, ওরকম অঙ্ক তো হয়ও না, ওটা জাস্ট কনসেপ্ট, তোমার অঙ্ক অ্যাকচুয়ালি এরকম থাকবে
তো এই অঙ্কগুলো করার জন্য তোমার কাছে দুইটা মেথড আছে। একটা হলো হ্যাঁ যেটা আমি দেখাইলাম যে ডি এর পরে ফাংশনকে ঢুকাই দিতে পারতে হবে, তো ঢুকাই দাও এক্স প্লাস বি, আর ডি এর ভিতরে ফাংশনটাকে আমি ঢুকাই দিলাম এক্স প্লাস বি, আমি জোর করে ঢুকাই দিলাম। তো এখানে জোর করে ঢুকাই দেওয়ার কারণে আমি এটা এক্সট্রা কি লিখছি, ডি এর ভিতরে কোনো কিছুকে ঢুকানো মানে ওটাকে ডিফারেন্সিয়েট করা। তো এখানে আমি এক্সট্রা কি লিখছি, এ একটা এক্সট্রা লিখে দিছি, এটাকে এক্স প্লাস বিকে ডিফারেন্সিয়েট করলে এ থাকে। তো এই এটা যে আমি এক্সট্রা লিখলাম, এই এটাকে আমি একটু ব্যালেন্স করে দিই, এই এটাকে আমি ব্যালেন্সও করে দিলাম কাটাকাটি করার জন্য। এরপর এখন দেখো দেখি এখন এটা আমার ফরম্যাটে আছে কি না, এটা আমার এখন সুন্দর সূত্রের ফরম্যাটে আছে। বাইরের 1/a যেটা ব্যালেন্স করছিলাম সেটা, আর এইটুকু অংশ দেখো এক্স, এটাকে এখন আমরা এক্স হিসেবেই পড়ি। তো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সূত্র এক্স, এক্স হিসেবে এখন আমরা এটাকে চিন্তা করতেছি এক্স n+1 নিচে n+1। ঠিক আছে, এটাকে এখন আমরা এক্স হিসেবে চিন্তা করতেছি। তো এই যে আমাদের এক্স, এক্সের উপর পাওয়ার বাড়াইলাম, নিচে পাওয়ার অ্যাড হলো। ওকে, আরেকটা মেথডে করা যায় এই অঙ্কটা, সেটা হচ্ছে কি মেথড, বি হোল স্কোয়ার ডিএক্স। ওকে, এরকম যদি ফাংশন থাকে তুমি এক কাজ করো না, তুমি এটাকে ধরে নাও জেড সমান সমান এক্স প্লাস বি, তুমি ধরে নাও এইটার সমান সমান তুমি ধরে নাও, এরপরে তুমি এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট যদি তুমি এটাকে করো, ডিফারেন্সিয়েট করলে তুমি কত পাবা, ডিজেড, আর এখান থেকে আসবে এ ডিএক্স, মানে এই যে নিচের ডিএক্সটাকে তুমি এই পাশে উঠাই দিছো। এরপরে তুমি মানগুলো বসাও এখানে, ইন্টিগ্রেশন এটুকুর মান এখন জেড পাওয়ার ডিএক্সের মান কত, ডিজেড বাই এ, মানে এটাকে এই পাশে আনতেছি ডিজেড বাই এ, এ যেহেতু একটা কনস্ট্যান্ট চিহ্নের বাইরে আনলাম, আর ডিজেড। ওকে, তো এটাকে যদি এখন আমরা করি তাহলে কত হবে, এটা এটুকু তো এখন আমার এই একদম মানে আদর্শ সূত্র অনুযায়ী পড়ে যাচ্ছে। তো 1/a থাকলো, আর জেডের পাওয়ার একবার এলাম, নিচে একবার এলাম 3 + c। এরপর জেডটাকে আবার রিপ্লেস করতে ভুলিও না, জেডটাকে আবার ওর আসল মান দ্বারা রিপ্লেস করে দিবা, অ্যান্সার এটাই। তো যে কোনোভাবেই করতে পারো, ব্যালেন্স করেও করতে পারো, আবার প্রতিস্থাপন করেও করতে পারো, তুমি একটা করলেই হলো। আচ্ছা, এই সূত্রের একটা সীমাবদ্ধতা আছে, এই সূত্রের একটা সীমাবদ্ধতা হচ্ছে এই সূত্রে n এর ভ্যালু -1 বসানো যাবে না, কেননা -1 বসালে এইটুকু পার্ট 0 হয়ে যাচ্ছে, হরে 0 করা যাবে না কারণ এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এই জন্য এই সূত্রে n এর মান কখনো -1 করা যাবে না। এটা দ্বারা আমরা এটা বুঝতেছি যে কখনো ইন্টিগ্রেশন এক্স ইনভার্স 1 এটা, বা ইন্টিগ্রেশন 1/x dx এটা, বা ইন্টিগ্রেশন 1 কোনো একটা ফাংশনই যদি থাকে এক্স প্লাস বি ডিএক্স, এর মানে এরকম কোনো আকার বা আরও কোনো ফাংশন নিচে আছে, তুমি কখনো ওই ফাংশনটাকে উপরে তুলে ইনভার্স করে মানে এইটাকে দেখলে তুমি কখনো এটা চিন্তা করতে পারবে না যে তুমি এটাকে এক কাজ করি উপরে তুলে নিই। এরপর এর আগের যে অঙ্কটা আমি যেভাবে করলাম যে এটাকে ভিতরে ঢুকাই দিব, দেওয়ার পরে তুমি এই সূত্র ইউজ করবা, সেটা কখনো হবে না। হ্যাঁ, এটারও সূত্র আছে, আমরা এটাতেও ভিতরে ঢুকাই করব, কিন্তু এই সূত্রের কথা মাথা থেকে আউট করে দিতে লাগবে যখন এটা -1 হয়ে যাবে, কেননা -1কে যদি আমরা এই সূত্রের জন্য ইউজ করি নিচে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে করব এখন দেখি। এটার প্রয়োজনীয়তার জন্যই আমাদের এখন দ্বিতীয় সূত্র আসবে, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের দ্বিতীয় সূত্র 1/x dx = ln x + c। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে নিচে x থাকলে d এর পরও x-কে রাখতে লাগবে। তো এইখান থেকে আমরা যেটা বুঝলাম যে কখনো যদি x এর পাওয়ার -1 হয় তখন আমরা এই ln x + c এই সূত্রটা ইউজ করব, এটা আর করব না, এটার কাজ শেষ। তো এখান থেকে যেটা আসতেছে যে কখনো যদি আমাদের নিচে যদি x + b থাকে, মানে এখানে 1 আছে, উপরে তুললে -1 dx, তো এটার ক্ষেত্রে আমরা কখনো আর ওই প্রথম সূত্র ইউজ করব না,
এখন থেকে আমরা যেহেতু এখানে দেখতেছি এই ফরম্যাটে, তখন এটাকে আমরা কি করব, 1-এর নিচে আছে কি এই ফাংশনটা, তাহলে আমাদেরকে ডি এর ভিতরেও ফাংশনটাকে ঢুকাইতে লাগবে। ওকে, আমরা ঢুকাই দিব এক্স প্লাস বি, আর ডি এর ভিতরে ঢুকাই দিলাম এক্স প্লাস বি। তাহলে এখানে আমরা বেশিয়া কি লিখলাম, একটা এ বেশিয়া লিখলাম। তো এটাকে কাটো, এটাকে ব্যালেন্স করে দাও, করে দিলাম ব্যালেন্স। এরপর 1/a, আর এটা এখন আমাদের কি ফর্মেটে আছে, 1/x dx, মানে এটা এখন আমাদের আছে ln x। এটা একটা ওয়ে হইতে পারে। এছাড়া আরেকটা ওয়ে যেটা আমি তোমাদেরকে দেখালাম, প্রতিস্থাপন। প্রতিস্থাপন করে কীভাবে করবা, z সমান সমান ধরে নিবা ax প্লাস বি, এরপর dz সমান সমান a dx, মানে এইখানে নিচে যেটা dx ছিল সেটাকে উপরে উঠাই দিয়েছি। এরপর তুমি এখান থেকে dx এর ভ্যালুটা বের করে নাও, dx সমান সমান dz বাই a। এখন এখানে আসে মান বসাও, মান বসালে কি হচ্ছে 1/z, dx এর ভ্যালু কত, dz বাই a। তো এই যে dz বাই এটা এখানে না লিখে এটাকে আমরা বাইরে লিখবো, মানে এই চিহ্নের বাইরে নিয়ে চলে আসতেছি, বা তুমি লেখো এখানেই লেখো, এখানেই লেখো। এরপর আরেকটা লাইন করলাম, এটাকে বাইরে আনলাম, আর এখানে থাকলো তাহলে কত, 1/z dz, 1/z dz, অতএব 1/a ln z। তো যেভাবেই করো একই অ্যান্সার পাবা, দুইটা নিয়মই সঠিক, কোনো সমস্যা নাই। তো আমরা দুইটা সূত্র মোটামুটি একটু শিখলাম। তো এখানে আরও একটা ছোট্ট জিনিস দেখাই দিই, যে কখনো যদি তুমি এরকম পাইতা, সাপোজ এখানে একটা অনেক হিজিবিজি কিছু একটা আছে, যে 3x² প্লাস 2x প্লাস 5, এটা আর ডি এর ভিতরে এটাই ঢুকানোই আছে, তোমাকে ঢুকাইতে লাগতেছে না। এরকমই দিয়ে দিছে তোমাকে কোশ্চেন। সেক্ষেত্রে সবসময় মনে রাখবা যে এইটা এখন এক্স, এটাকে তুমি এখন এক্স হিসাবে পড়বা, কেননা ডি এর পরে যেটা আছে সেটাই হলো তোমার এক্স হয়ে যাবে। ডি এর পরে এটা আছে মানে এটা এখন এক্স, তো এক্স ডিএক্স, এটা আমরা ডাইরেক্ট এখন আমাদের সূত্রে পড়ে গেছে, প্রথম সূত্র এইটুকু এখন আমাদের এক্স। তো এক্সের উপর পাওয়ার কত আছে, 1 আছে, তো 1কে বাড়াই দিব 2, নিচে 2, মানে এটা হলো যে আমার n+1, নিচে n+1, ডাইরেক্ট লিখতে পারবো। এখন এখানে ইন্টিগ্রেশনে আরও কিছু সূত্র আছে, যেরকম এটা একটা সূত্র, এই ইন্টিগ্রেশন sin x dx সমান সমান -cos x। এই সূত্রটা কীরকম হচ্ছে, এই সূত্রটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা। আমাদের ডিফারেন্সিয়েশনে কী হইতো, সাইন এক্স কী করলে কস এক্স হইতো প্লাস, কিন্তু এখানে মাইনাস হবে। ওখানে কস এক্স থেকে যখন আমরা সাইন এক্সে যেতাম তখন মাইনাস হইতো, এখন এটা প্লাস থাকবে। তো এটা উল্টা, মানে সব কিছু এখানে একটু উল্টা উল্টা হবে, তো এখানে উল্টা আছে। এছাড়া এখানে আরও সবগুলারই সূত্র আছে, অতগুলো আমি দেখাচ্ছি না। 10x এর আছে, মানে যতগুলো ওখানে ছিল সবগুলারই আছে, ঠিক আছে, সবগুলোর সূত্র আছে। আমি ত্রিকোণমিতির যতগুলো ত্রিকোণমিতিক ফাংশন আছে সবগুলোরই আছে। আমি এই 2-3টার জন্য দেখাচ্ছি। সাপোজ এখানেও ওই সেম সিস্টেম, যে সাইনের পরে এক্স থাকলে ডি এর পরেও এক্স থাকতে লাগবে। আমরা কীভাবে ইউজ করতে পারি, যে সাইনের ভিতরে যদি কখনো এক্স প্লাস বি থাকে, আর এখানে যদি আমার ডিএক্স থাকে, তখন আমরা সূত্রটা কীভাবে ইউজ করব। এখানে দুইটা উপায় আছে। একটা হলো আমাদের ওই নর্মালি ডি এর ভিতরে ঢুকাই দিতে লাগবে, এখানেও ওই সেম কথা, যে সেম রাখা লাগবে। তো সেম রাখার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে সাইন এক্স প্লাস বি, আর ডি এর ভিতরে এক্স প্লাস বিকে ঢুকাই দিই। এখানে আমরা তাহলে বেশি একই লিখলাম, একটা এ বেশি লিখছি, তো এটাকে ব্যালেন্স করব। এটাকে ব্যালেন্স করলাম, আর এখন এটা আমাদের সূত্রে পড়ে আছে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স। তো এই যে মাইনাসটা সামনে দিলাম, কস আর এক্স বলতে এখন কি, আমার এক্স প্লাস বিটা হলো আমার এখন এক্স প্লাস সি। আরেকটা উপায় হতে পারে কি, ওই প্রতিস্থাপন ফর্মুলা। প্রতিস্থাপন আমরা কিভাবে করতে পারি, যে এক্স প্লাস বি, অতএব ডিজেড বাই ডিএক্স সমান সমান হলো এ, আর ডিজেড সমান সমান এ ডিএক্স। তাহলে ডিজেড সমান সমান এ ডিএক্স। তো এটাকে এখন আমাদের
অঙ্কের মধ্যে বসাই, সাইন জেড আর ডিএক্সের ভ্যালু কত, সাইন এ এক্স প্লাস বি এর মান হলো জেড, আর ডিএক্সের মান কত, ডিজেড বাই এ। তো এই ডিজেড বাই এ, এটাকে সামনে আনি, সাইন জেড ডিজেড। এরপর এটা আমাদের ফর্মুলায় আছে, এখান থেকে আমরা মাইনাস কস জেড লিখবো, জেডের মানটা রিপ্লেস করে দিলে এই সেম অ্যান্সারই পাবো। তো এইভাবে এইটারও ম্যাথগুলো হবে, কস এক্সের ম্যাথও হবে, এবং আর যেগুলা ত্রিকোণমিতিক ফাংশন আছে ওইগুলোরও ম্যাথগুলো এটা দিয়ে হয়ে যাবে। এরপরে আমরা এক্সপোনেনশিয়াল যে আর এক দুটা সূত্র আছে সেগুলো দেখব। এক্সপোনেনশিয়ালে প্রথমে সূত্র আসতেছে এইটা, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা আমাদের এই ডিফারেন্সিয়েশনের মতো, ডিফারেন্সিয়েশনও যেরকম এটা চেঞ্জ হইতো না, এখনও চেঞ্জ হবে না। বাট এখানে এখন একটু কথা আছে, সে কথাটা হচ্ছে ই এর পর পাওয়ার এক্স থাকলে ডি এর পরে আবার এক্স থাকা লাগবে। তো ওই সেম বাকি সবগুলোরই ওই সেম, এই কমন সেন্সটা তোমার সব ক্ষেত্রে কাজে লাগবে। তুমি এইটা দেখেই বুঝতে পারবা যে এখানে মানে আমার পরবর্তী কিভাবে কি করতে লাগবে সেটা তুমি এটা দেখেই বুঝতে পারবা, যে এখানে যখনই তোমার এক্স বাদে অন্য কিছু থাকবে তুমি দেখবা যে তোমার ডি এর পরে সেটা আছে কিনা। সাধারণত থাকবে না, ম্যাক্সিমাম টাইম থাকবে না, তখন সেটাকে তোমাকে হ্যাঁ ব্যালেন্স করা লাগবে, হ্যাঁ প্রতিস্থাপন করে করা লাগবে। তোমার আদর্শ ফরম্যাট হলো এটা, সূত্রের ফরম্যাটটা করি যে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। তাহলে এটা কি হবে, এটা এইভাবে হবে যে এখানে আমরা কি করব, প্রথমে ই টু দি পাওয়ার এম এক্স, ডি এর ভিতরে এম এক্সকে ঢুকালাম, তাহলে এখানে বেশি আগে লিখছি এম বেশি আগে লিখছি, তো এমটাকে আবার ভাগ দিয়ে দিব। এরপর এটা আমাদের কি হবে, এইটুকুর মান হলো ই টু দি পাওয়ার এম এক্স, এটুকু এখন আমরা পড়বো ইন্টিগ্রেশন ই এক্স ডিএক্স। তো এটাকে আমরা এখন যখন লিখবো তখন আমরা লিখবো ডাইরেক্ট ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তো এইটা হলো আমাদের সূত্র। তো এইটা দিয়ে আমাদের এখানে যেই মানেই থাক, সাপোজ যে এখানে যদি এখন আমাদের এরকম থাকে ই টু দি পাওয়ার 3, তাহলে এটা আমাদের কত হবে, আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x ডি 3x, আর এটাকে আমরা 3 বেশি লিখছি, তো এই 3টাকে আমরা ব্যালেন্স করব, ব্যালেন্স করার পর কী দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার 3x। এটার ইন্টিগ্রেশন আমরা জানি সূত্র থেকে এটা সেমই থাকবে, আর এই যে 3 যেটা ভাগ অবস্থায় ছিল সেটা নিচে এই ভাগ অবস্থায় থাকলো প্লাস সি, অ্যান্সার শেষ। এটা খুবই সহজ। এরকম এ টু দি পাওয়ার এক্সেরও আছে, এই ম্যাথগুলো একদম সেম। এগুলা ম্যাথ পরবর্তীতে যখন ম্যাথ করানো হবে তখন দেখানো হবে। এগুলা সব মানে সূত্রের কাজ হলো এটাই, যে না হয় তুমি ব্যালেন্স করে করবা, না হয় তুমি ব্যালেন্স করে করবা, না হয় তুমি প্রতিস্থাপন করে করবা। সূত্রের কাজ হলো এই, সূত্রের ফাংশন। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, সিম্পল ম্যাথ। ওই প্রথম দুইটা সূত্রেরই ম্যাথ এগুলা দেখতেছি আমরা এখনো। এটা একটা ফাংশন আমরা নিচে দিয়ে দিছি। তো এই ফাংশনটার ক্ষেত্রে ওকে, এটা একটা ফাংশন। এখন এই ফাংশনটার ক্ষেত্রে আমরা দুইটা ওয়েতে করতে পারি ম্যাথটা। একটা হচ্ছে যে আমরা এখানে প্রথমে এই চিন্তাটা আনবো না যে এটাকে উপরে উঠায় নিয়ে, অর্থাৎ আমি এই চিন্তাটা করতেই পারবো না, এটা চিন্তা করে আমরা কখনো এই সূত্রের দিকে যাব না। এটা কাজ ইন্টিগ্রেশনে করা যাবে না, কোনো ফাংশনকে উপরে উঠায় আমরা ওই কাজ তো করতে পারবো না। আর নিচে যদি রাখি দিই তাহলে আমাদেরকে তখন এই লন এক্সের ফর্মুলা দেওয়া লাগে। আচ্ছা, ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যান্সারগুলা ভ্যারি করতে পারে। তোমার প্রসেসের উপর নির্ভর করে ম্যাথের অ্যান্সার বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে। আবার যখন তুমি ডেফিনিট ইন্টিগ্রেশন করবে, অর্থাৎ লিমিট দেওয়া থাকবে, তখন এটার মান ফিক্সড হয়ে যাবে। বাট এখন যেহেতু তোমার মান ফিক্সড না, তোমার অ্যান্সারটা দেখতে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। যেরকম একটা সিম্পল ম্যাথ, একদম ম্যাথটা হচ্ছে এক্স প্লাস বি ডি, এটা একটা সিম্পল ম্যাথ। তো এই ম্যাথটাকে আমি এখন একদম সিম্পলভাবেই করি। এটার ম্যাথে আমরা জানি এটার পাওয়ার 1, এটা পুরো ফাংশনটাকে আমরা এক্স হিসেবে চিন্তা করব, আর ডি এর ভিতরে এটাকে ঢুকাই দেব। তো এটাকে আমরা কিভাবে করব, এক্স প্লাস বি, আর ডি এর ভিতরে এটাকে ঢুকাই দিচ্ছি এক্স প্লাস বি। ঠিক আছে, তাহলে এখন এটা আমাদের হয়ে গেল এই
সূত্রের পড়ে গেল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তো সূত্রে পড়ে গেল। তাহলে আমরা এখন সূত্র অনুযায়ী করব এক্স প্লাস বি মানে এক্স 1+1 আর নিচে 1+1। তো এইটা একটা, এটাকে যদি আমরা এখন করি তাহলে কত হচ্ছে যে এক্স প্লাস বি হোল স্কোয়ার আর নিচে হলো 2। এটাকে আরেকভাবেও তো করা যায়, কেননা এটা তো একটা ইন্টিগ্রেশন সাইন, এটাও আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যেই ট্রিট করতে পারি। ডিফারেন্সিয়েশনে যেরকম চিহ্নগুলো প্লাস আকারে থাকলে প্রতিটা সামনে সামনে দিয়ে দেওয়া যেত, তো এখানেও সেটা করা যাবে। যেরকম ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন বি ডিএক্স, আমরা এরকমও তো করতে পারি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন বি ডিএক্স, মানে চিহ্নটাকে সবার সামনে সামনে দিয়ে দিলাম, কেননা এটা প্লাস আকারেই ছিল। তো প্লাস আকারেই যেহেতু ছিল সবার সামনে সামনে যদি আমি দিয়ে দিই, তো কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম আর এক্সের উপর পাওয়ার 1, তো এটাকে আমরা এখন ওই সূত্র অনুযায়ী করতে পারি এক্স স্কোয়ার বাই 2, ওই এই সূত্র অনুযায়ী করতেছি। এক্সের উপর পাওয়ার 1 ছিল, তো এক্স স্কোয়ার নিচে 2 প্লাস কনস্ট্যান্টটাকে বাইরে আনলাম বি। আর আমরা জানি যে ইন্টিগ্রেশন শুধু ইন্টিগ্রেশন ডিএক্সের মান কত আমরা প্রথমেই জানি, একদম শুরুতেই শিখছি, শুধু ইন্টিগ্রেশন ডিএক্সের মান হচ্ছে এক্স। এটার কারণ কি, এটাও এই সূত্র দিয়ে বলা যায়। এর কারণ হচ্ছে ইন্টিগ্রেশন x⁻0 এখানে আছে, এটা তো আমি চিন্তা করতে পারি। এখানে একটা 1 আছে, তো 1 না বলে এটাকে আমরা x⁻0 চিন্তা করতে পারি, যেখানে একটা ইন্টিগ্রেশন x⁻0 ঢুকে আছে। তো এই জিরোটাকে যদি এখন আমি 1 বাড়াই, এই সূত্র অনুযায়ী 1 বাড়াইলাম আর নিচে 1 ভাগ দিলাম, তো এটা আলটিমেটলি এক্সেই পাওয়া যায়। ইন্টিগ্রেশন 0+1 নিচে 0+1, তো আলটিমেটলি এক্স 0+1 নিচে 0+1, তো এটা আলটিমেটলি এক্সই হয়। তো ইন্টিগ্রেশন শুধু ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হলো এক্স, তো এখানে শুধু ইন্টিগ্রেশন ডিএক্স আছে, তো এটার মান হলো এক্স। তো এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি বিএক্স। তো এইটা আর এটা কিন্তু আলাদা জিনিস, এটাকে যদি তুমি স্কোয়ারটাকে ভাঙার পরে এটা 2 দিয়ে ভাগও করো, তাও এটা একটা আলাদা জিনিসই হবে। এই দুইটা কখনো সেম জিনিস না, ঠিক আছে? তো একই দুইটাই সঠিক প্রসেস, তুমি এটাও যদি করো তাও তোমার অ্যান্সার কারেক্ট, এটা করলেও কারেক্ট। আছে যেগুলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, বাট এটা ঘটে আর কি, তো এটা ভয় পাওয়ার কিছু নেই। এখন ইনডিফিনিট ইন্টিগ্রেশনের একটা টাইপ ভিত্তিক ম্যাথ শিখবো। তো এটা হলো টাইপ ভিত্তিক ম্যাথের প্রথম টাইপ। এগুলা এই সিম্পল সূত্রগুলোরই ম্যাথ, ঠিক আছে? তো এই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন এগুলা এই সূত্রেরই কনসেপ্ট থেকে আসতেছে, এইটা একটা টাইপ। তো এই টাইপটা যেটা বলতেছে কি, যে হরে যদি কোনো একটা ফাংশন থাকে এবং সেই ফাংশনটাকে যদি তুমি ডি এর ভিতরে ঢুকাই দিতে পারো, তাহলে ডাইরেক্ট অ্যান্সার লিখবা লন ওই ফাংশনটা প্লাস সি, ম্যাথ শেষ। আমরা দেখি এটা কি বুঝাচ্ছি আমরা। এটা ম্যাথ হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন উপরে 2x আছে আর নিচে 1+x² আছে, আর এখানে হলো ডিএক্স। এখানে একটা জিনিস দেখো, তুমি 1+x² এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার 2x আসে, তো উপরে একটা কিন্তু 2x তুমি দেখতেছো আসে। তো তুমি এক কাজ করো না, এটাকে তুমি এইভাবে লেখো, ইন্টিগ্রেশন ডি এর ভিতরে ঢুকায় দাও 1+x²কে, আর নিচে তো 1+x² আসেই, ঠিক আছে? তাহলে এখন আমি কি কিছু বেশিয়া লিখছি? না, নিচে 1+x² ছিল, এখনও আছে, আর উপরে ডি এর ভিতরে ঢুকায় দেওয়ার কারণে এটার মান এখন হয়ে গেছে 2x। তো আলটিমেটলি আমি কোনো কিছু বেশি আর লিখিনি। তো এখন এটা কি ফরম্যাটে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ডি এর পরে যেটা থাকবে সেটাকে আমি এক্স হিসেবেই পড়বো। তো
তো ডি এর পরে এক্স, নিচেও এক্স। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা কি চিহ্না চিহ্না লাগে? এটা আমাদের এই যে আমরা শিখে আসছি লন এক্স প্লাস সি। তো এই যে লন এক্স, এক্স বলতে এখন কোনটা? এক্স বলতে এখন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এইটাই, এই জিনিসটাকেই এই টাইপটাতে বলা হচ্ছে, এইটা আসলে এই টাইপটাকেই বলা হচ্ছে যে লন ফাংশনটা প্লাস সি। ঠিক আছে, এটা টাইপ মুখস্থ করার দরকার নেই। এই ম্যাথটা আবার প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যাবে। তুমি যদি এই ম্যাথটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে চাও, যে জেড সমান সমান 1/x স্কোয়ার ধরবা, ধরার পরে ডিজেড সমান সমান 2x প্লাস ডিএক্স, এরপরে এখানে মান বসাইলা যে 2x সমান সমান ডিএক্স, এই যে 2x ডিএক্স এটার মান কত? ডিজেড। তো একবারে ডিজেড বসাইলা, নিচে কত? 1 প্লাস এক্স স্কোয়ারের মান কত? জেড। জেড বসাইলা, ডিজেড বাই জেড, একবারে লন জেড। লন জেড, জেডের মান বসাই দিলা 1 প্লাস এক্স স্কোয়ার। তো একভাবে করলেই হলো, দুইভাবেই করা যাবে। তো এই ম্যাথটার এখন আমরা কিছু এক্সটেন্ডেড ভার্সন দেখব। এই ম্যাথটার কিছু এখন আমরা এক্সটেন্ডেড ভার্সন দেখব। যেরকম এই ম্যাথটা যদি আমি এইভাবে দিতাম, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেম আগের মতো, ডি এর ভিতরে নিচেরটাকে ঢুকাই দিব, হরকে স্কয়ার থাকলো। তো এখানে ঘটনা কি দাঁড়াচ্ছে? এটার মানে হলো 2x, আমার ছিল প্রশ্নে x, তো আমি একটা 2 বেশি লিখছি। তো এই 2টা আমরা ব্যালেন্স করব, 2টা আমরা ব্যালেন্স করে দিচ্ছি যাতে কাটাকাটি চলে যায়। তো এখানে এখন আবার আমাদের আগের সূত্রের ফরম্যাট চলে আসলো, 1/2 dx বাই এক্স লন এক্স। এটাও আবার ওই সেম জেড দ্বারা প্রতিস্থাপন করেও করা যায়, একই উত্তর আসবে। বাট এখন খেলাটা লাগবে এখানে, যখন এইরকমভাবে আমি দিব যে এই অঙ্কটাতে dx 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন কিন্তু তোমার উপরে 2x আমি দেই নেই। উপরে যখন আমি 2x দিচ্ছি না, তুমি এই অঙ্কটা দেখে যদি এগুলার মতো করে ট্রাই করতে চাও যে আচ্ছা 2x না থাক, সমস্যা নাই, আমি ডি এর ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ারকে ঢুকাই দিই, নিচেও 1 প্লাস এক্স স্কোয়ার থাক। কিন্তু এখন ঘটনা তুমি কি ঘটাইছো? তুমি এখানে একটা 2x এক্সট্রা লিখে ফেলছো। এখন তুমি এই 2xকে ব্যালেন্স করতে চাবা, বাট এইখানেই তুমি ধরাটা খাবা। কেননা ইন্টিগ্রেশনে আমরা কখনো কনস্ট্যান্ট দিয়ে ব্যালেন্স করছি, বাট কখনো ভেরিয়েবল দিয়ে ব্যালেন্স করিনি। খেয়াল করছো কি না? এতক্ষণ ধরে আমরা যত ম্যাথে ব্যালেন্স করছি, সবসময় কোনো একটা সংখ্যাকে বাইরে আনে ব্যালেন্স করছি, বাট এক্সকে বেশি নিছি, সেই এক্সকে বাহির থেকে কাটাকাটি করছি, এটার অনুমতি নেই। এটা কাজ তুমি করতে পারবে না। এই ম্যাথটাকে যদি তুমি জেড সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার দিয়েও করো, তাও এটা হবে না। এটা অন্য একটা টাইপের ম্যাথ। এই ম্যাথটা এইভাবে তুমি করতে চেষ্টা করলেও হবে না, এটা ম্যাথ এইভাবেও হবে না। কেননা তুমি বাইরের এক্সকে আনে ব্যালেন্স করতে পারবা না, তুমি বাইরে আনার অনুমতি শুধু কনস্ট্যান্টকেই আছে। তো এই ম্যাথটা এইভাবে হবে না। এই ম্যাথগুলোর জন্য স্পেসিফিক কিছু সূত্র শেখা লাগবে। তো আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে সেই সূত্রের ম্যাথগুলো দেখব। প্রথমে সূত্রগুলো শিখব এবং তারপরে প্রতিটা এক এক করে সূত্রের ম্যাথও দেখব।